মাস্ক করে দিলাম। তাহলে এটাতে কি হলো, এটাতে এক্সামিনারের মনে হলো যে ও তো নিজের থেকে ইউনিক একটা ইন্ট্রোডাকশন লিখছে, সো হি অর শি ডিজার্ভস মোর মার্কস। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? ঠিক আছে, তাইলে দ্যাট ইজ ইয়োর কানেক্টর। তাহলে কানেক্টরটাই হচ্ছে ওই প্যারাফ্রেজ করা লাইনটা, যেটা আমি কোয়েশ্চেন থেকে নিয়ে টপিকের সাথে কানেক্ট করব আমার অ্যাটেনশন গ্র্যাবারটাকে। ঠিক আছে, তাইলে এই পর্যন্ত আমার কতটুকু দাঁড়াইলো? Bangladesh is a darling child of nature. In spite of being blessed with immense natural beauty, she's also cursed with a lot of problems. Among those problems, traffic jam is one of our main concerns, and most people tend to blame rickshaws for this traffic jam. ঠিক আছে, এই যে আমি কানেক্ট করে ফেলছি টপিকের সাথে। এখন আমাদের লাগবে ডেফিনিশন। এখন ডেফিনিশন দেওয়াটা ইজ নট অলওয়েজ ম্যান্ডেটরি, বাট দুইটা ক্ষেত্রে ডেফিনিশন দেওয়াটা ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি? নাম্বার ওয়ান, যদি আপনার টপিক কোনো কালচারাল হেরিটেজ নিয়ে কথা বলে তাইলে আপনার ডেফিনিশন দেওয়াটা জরুরি। যেমন রিক্সা কিন্তু একটা কালচারাল বা একটা নেটিভ হেরিটেজ। ঠিক আছে, সো আমার যদি ধরেন আমার এক্সামিনার ফরেনার কোনো এক্সামিনার, সে তো নাই জানতে পারে যে রিক্সা মানে কি। অবশ্যই সে আপনার খাতা চেক করতে বসার আগে জেনেই বসবে যে রিক্সা জিনিসটা কি, বাট স্টিল ইট ইজ আ কার্টেসি কল। আপনি একটা ফরেন রিডারকে জানাই দিলেন যে আপনি রিক্সা বলতে কি বুঝাচ্ছেন বা রিক্সা জিনিসটা কি, যদি সে না জেনে থাকে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে সাম টপিকস ডিমান্ড আ ডেফিনিশন। ঠিক আছে, কিছু কিছু টপিক ডেফিনিশন ডিমান্ড করবে আপনার কাছ থেকে। যেমন ফর এক্সাম্পল, ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি ব্যান্ড। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি ব্যান্ড, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখন আমাকে বলেন, হাত তুলেন যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কে কে জানেন? হাত তুলেন, হাত তুলেন, কে কে জানেন? বলা লাগবে না এটার মানে কি। কে কে জানেন ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? আপনি জানেন, একজন জানে। তাইলে আমাদের 7, 8, 10, 12 জন এর ক্লাসের মধ্যে একজন জানে, আর আমাদের 40 জনের ক্লাসের মধ্যেও এরকম 4 থেকে 5 জন জানে। ঠিক আছে, বাকি কেউ জানেন না ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি। আচ্ছা, আপনাদের আইডিয়া শুনি। এটা আসলে তো লিখাই লাগতো, লিখা তো লাগতো নাকি? শুনি ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, শুনি সবার কাছ থেকে একটু একটু করে শুনি। ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কি বুঝেন বলেন, বলুন। সিনিয়র বা ভিআইপি টাইপদের পানিশমেন্ট। ওকে, তারপর কি মনে হয় আপনার? বলেন, কিছু তো লেখা লাগতো, ধরেন এটাই আসছে পরীক্ষাতে। আর্থিক কোনো পানিশমেন্ট। ওকে, ক্যাপিটাল মানে হচ্ছে অর্থ বা টাকা। ওকে ফাইন, শুনলাম। তারপর আর্থিক শাস্তি। ওকে, আপনার কি মনে হচ্ছে? রিচ যারা, তাদেরকে শাস্তি দাও। ওকে, তারপর সর্বোচ্চ শাস্তি। একজনেরটাও হয়নি, কেউই জানে না, তার মানে জি না, সর্বোচ্চ শাস্তি না। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, স্ট্রেইট মৃত্যুদণ্ড। ঠিক আছে, মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি। কোনো সর্বোচ্চ শাস্তি না, কিচ্ছুই না, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। ঠিক আছে, তার মানে দেখছেন, তার মানে কেউ এই পুরো ক্লাসের মধ্যে আপনারা কেউ জানেন না যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, মৃত্যুদণ্ড মানে কি। তাইলে ধরেন আপনার পরীক্ষার মধ্যে যদি এটা আসতো, আপনি যদি লিখতেন আর্থিক শাস্তি বা সিনিয়র সিটিজেনদের শাস্তি, বা আমার অনেক ক্লাসে মানুষজন বলে যে ক্যাপিটাল সিটিতে স্যার যদি কোনো পানিশমেন্ট দেয় এটাই ক্যাপিটাল পানিশমেন্ট, স্যার ঢাকাতে যেই পানিশমেন্ট দেয় এটাই ক্যাপিটাল পানিশমেন্ট। এগুলা কি জীবনেও হবে? কিছুই হবে আপনার এসেটা, কিছুই হবে? কই মৃত্যুদণ্ড, কই ডেথ পেনাল্টি, আর কই এইসব। ঠিক আছে, তার মানে কি? তার মানে there is a gap in your knowledge. ঠিক আছে, there is a gap in your information base. অনেক কিছু আপনারা জানেন না। ঠিক আছে, এন্ড এটা একটা ওয়েক আপ কল হিসাবে আমি দিতে চাই যে মানে রাইটিং টাস্ক 2 ইজ দি অনলি পার্ট অফ দ্য এন্টায়ার আইএলটিএস এক্সাম যেখানে আপনাদের একটু হইলেও সাধারণ জ্ঞান দরকার আছে, একটু হইলেও জিনিসপাতির ব্যাপারে জানা দরকার আছে। তাহলে এখন আপনাদের কি হবে? আপনারা যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে জানেন না, এরকম তো আরো অনেক কিছুই আছে, এরকম আরো অনেক কিছুই আছে। যেমন ইন্টারন্যাশনাল এইড। ইন্টারন্যাশনাল এইড মানে কি? হ্যাঁ, ইন্টারন্যাশনাল এইড, রাইট, আন্তর্জাতিক ত্রাণ বা সহায়তা। ওকে, গুড। আচ্ছা, অ্যানিমাল ট্রায়ালস মানে কি? অ্যানিমাল ট্রায়াল বিচার ব্যবস্থা না? কি? এই তো জানেন না, দেখছেন? তার মানে এরকম অনেক কি না,
না জানেন না, বলবো। আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে দেখছেন গ্যাপ কিন্তু আছে নলেজে, ঠিক আছে? জেনারেল নলেজ বাড়াইতে হবে সবার, ঠিক আছে? জিনিসপত্র আরো দেখেন ফেসবুকে, না না ফেসবুকে খালি পয়েন্টলেসলি রিলস স্ক্রোল করেন না, ইনফরমেশন দেখেন, এন্টারটেনমেন্ট রিলস দেখেন না খালি, ঠিক আছে? ইনফরমেটিভ রিলসও দেখেন। ওকে আচ্ছা ফাইন। তাহলে মানে এই যে এই জিনিসগুলো আপনারা জানেন না, মানে আমি তো আপনাকে শিখাই দিব যে কিভাবে স্ট্রাকচারটা সুন্দর করে লিখতে হয়। এই ইনফরমেশন গ্যাপ আমি কিভাবে দূর করব? হ্যাঁ কি হবে তাহলে আপনাদের? হ্যাঁ কি হবে? প্র্যাকটিস মানে অবশ্যই নিজের থেকে জেনারেল নলেজ আর্ন করার চেষ্টা করতে হবে, বাট ডোন্ট ওয়ারি, এগেন আমি আপনাদের ত্রাণকর্তা হিসাবে, আপনাদের সেভিয়ার হিসাবে হাজির হয়েছি যেহেতু, অবশ্যই আমি আপনাদেরকে বাঁচাবো। সো আই উইল গিভ ইউ আ লিস্ট অফ 50 টপিকস যেখানে সব এরকম আনকমন টপিকস কভার করা থাকবে, ঠিক আছে? সো এই টেনশন আপাতত মাথায় নেওয়ার দরকার নেই, রিল্যাক্স, ঠিক আছে? বাট বুঝতে পারছেন তো ডেফিনিশনটা কেন ইম্পর্টেন্ট? তাইলে এই যে আপনারা যে জানেন না ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, এরকম এক্সামিনারও জানে যে 95% এক্সামিনি জানবে না ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, ঠিক আছে? সো এক্সামিনার চায় যে আপনি তাকে একটা ক্ল্যারিফিকেশন দিয়ে দেন যে আপনি জানেন ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি। কারণ সে যদি পরবর্তীতে গিয়ে দেখে তার ফুল মানে সে পড়লো পুরাটা জিনিস বাট পুরাটাই তার টাইম ওয়েস্ট ছিল, তাহলে তো তার আরো বেশি মেজাজ খারাপ হবে, ঠিক আছে? সো এরকম সার্কামস্ট্যান্সেসে যেখানে আপনার একটা ডেফিনিশন দেওয়ার বা এক্সামিনারকে জানানোর সুযোগ আছে যে আমি জানি এই টপিকটা কি, এখানে আমার ডেফিনিশন দেওয়া উচিত। আমার কথাটা কি ক্লিয়ার? ঠিক আছে? তাইলে কালচারাল হেরিটেজেস অ্যান্ড দিস কাইন্ড অফ টপিকস ওয়্যার দ্য টপিকস ডিমান্ড আ ডেফিনিশন, এই টাইপের টপিকসের ক্ষেত্রে ডেফিনিশনটা আনা উচিত। অ্যান্ড ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা ডাজ নট হ্যাভ টু বি সামথিং আউট অফ আ ডিকশনারি, ঠিক আছে? ইটস সিম্পলি আপনি টপিকটা থেকে কি বুঝছেন। তাহলে রিক্সা বলতে আমরা কি বুঝি, এটাই আমার ডেফিনিশন। যে রিক্সাস আর 3-wheeler vehicles, রাইট, which are used by the common people of our country, শেষ। এই ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাইলে এই হইল গিয়ে আমাদের ডেফিনিশন। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কি দাঁড়াইলো? বাংলাদেশ is a darling child of nature. In spite of being blessed with immense natural beauty, she's also cursed with a lot of problems. Among those problems, traffic jam is one of our main concerns, and most people tend to blame rickshaws for this traffic jam. Rickshaws are 3-wheeler vehicles which are used by the common people of our country for their daily transportation. Clear এতটুক? এখন আসেন the third and most important element of the introduction, যেটা ছাড়া শুধুমাত্র ইন্ট্রোডাকশনই না, পুরা এসেটাই ইনকমপ্লিট হিসাবে কনসিডার করা হবে। দ্যাট ইজ দ্য থিসিস স্টেটমেন্ট, ঠিক আছে? most important part of the introduction, most important element of the introduction. বাকি দুইটা না থাকলেও হবে, বাট এটা ছাড়া হবেই না, ঠিক আছে? বাকি দুইটা প্যারাফ্রেজ করে কাজ চালাই দেওয়া যাবে, বাট এটা ছাড়া হবেই না। ক্লিয়ার আমার কথাটা? থিসিস স্টেটমেন্ট লিখতেই হবে, ইটস ম্যান্ডেটরি, ঠিক আছে? তাহলে হোয়াট ডু উই মিন বাই থিসিস স্টেটমেন্ট? থিসিস স্টেটমেন্ট বলতে কি বুঝতেছি? বেসিক্যালি মানে এসেটা কি নিয়ে আলোচনা করবে এইটার একটা আইডিয়া দেওয়া এক্সামিনারকে, ঠিক আছে? মানে সহজ কথায়, সহজ বাংলা ভাষায় বলতে গেলে পুরা এসেটার একটা সারমর্ম বা সামারি, ঠিক আছে? যেটা এক্সামিনারকে জানাবে যে এই বাকি এসেটা আসলে কি নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? সো এই জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে দুইটা লেয়ারে চিন্তা করব, দুইটা লেয়ারে আমরা এটাকে লিখব। কি কি থাকবে একটা স্ট্যান্ডার্ড থিসিস স্টেটমেন্টে? ফার্স্টলি হচ্ছে টেকিং আ সাইড, যেটাকেই আমরা বলতেছি আমাদের স্ট্যান্ড পয়েন্ট, আর হচ্ছে প্রিন্সিপাল রিজন ফর টেকিং দ্যাট সাইড, ঠিক আছে? তাইলে টেকিং আ সাইড মানে আমার স্ট্যান্ড পয়েন্ট, মানে আমি কোন পার্সপেক্টিভ থেকে আলোচনাটা করব। এই যে তার মানে আমাদের টপিকটা হচ্ছে রিক্সা ব্যান করা উচিত কি উচিত না, তাইলে আমি এক্সামিনারকে প্রথমেই জানাই দিব যে উচিত না, ঠিক আছে? এন্ড দেন এই যে আমি আমার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করলাম বা আমার পার্সপেক্টিভটা জানাইলাম এক্সামিনারকে, এইটার পিছনে আমার মূল যুক্তিটা কি বা মূল রাইট প্রিন্সিপাল রিজন বা আমার মূল আর্গুমেন্টটা কি। তাহলে আমরা আমাদের আর্গুমেন্ট জেনারেশনের টাইমে 3টা আর্গুমেন্ট জেনারেট করে রাখছি যে আমরা রিক্সা ব্যান করতে চাই না কেন।
ইকোনমিক, যেটা আমাদের দেশের মানুষের জন্য ইকোনমিক্যালি অনেক ইম্পর্টেন্ট, কালচারালি ইম্পর্টেন্ট, আর এনভায়রনমেন্টাল। তাহলে আমি প্রথম দুটো আর্গুমেন্ট এখানে মেনশন করে দিলেই হচ্ছে, জাস্ট টাচ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে একটা স্ট্যান্ডার্ড থিসিস স্টেটমেন্ট কিরকম হবে? যে কোনো থিসিস স্টেটমেন্ট আমরা এভাবেই শুরু করব, অ্যাকর্ডিং টু মি অথবা ইন মাই অপিনিয়ন, এই দুটো কথা দিয়ে আমি শুরু করব, হয় অ্যাকর্ডিং টু মি অথবা ইন মাই অপিনিয়ন। তাইলে অ্যাকর্ডিং টু মি অর ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক রিকশাস শুড নট বি ব্যান্ড। তাহলে আমি আমার পার্সপেক্টিভ ক্লিয়ার করে দিলাম, আমি ব্যান করতে চাই কি চাই না এটা আগেই জানাই দিলাম এক্সামিনারকে। ঠিক আছে, অ্যান্ড দেন আমি বলবো যে মেইন রিজনটা কি। তাহলে অ্যাকর্ডিং টু মি অর ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক রিকশাস শুড নট বি ব্যান্ড since they are the most important form of transportation in the economic lives and livelihood of our common people, and they are also a part of our cultural identity. এই শেষ। তাইলে থিসিস স্টেটমেন্টটা কি করলো? থিসিস স্টেটমেন্টে এক্সামিনারকে জানাইলো আমার মেইন স্ট্যান্ড পয়েন্টটা কি, আমি রিকশা ব্যান করতে চাই কি চাই না, এবং এইটা নেওয়ার পিছনে আমার মূল কারণ দুইটা কি, যেটাই কিনা আমি আমার বডি প্যারাগ্রাফগুলোতে আলোচনা করব ইন ডিটেইলস। ঠিক আছে, ক্লিয়ার থিসিস স্টেটমেন্টটা কিভাবে লিখবো? ওকে, তাহলে এখন আসেন আমার ফুল ইন্ট্রোডাকশনটা কেমন দাঁড়াইলো। হ্যাঁ, ফর টেকিং দ্যাট সাইড, মানে যেই সাইডটা নিলাম ওই সাইডটা নেওয়ার পিছনে মূল কারণটা। ওকে, তাহলে দেখেন কিরকম হইলো আমাদের ইন্ট্রোডাকশনটা। বাংলাদেশ ইজ আ ডার্লিং চাইল্ড অফ নেচার, in spite of being blessed with immense natural beauty, she's also cursed with a lot of problems. Among those problems, traffic jam is one of our main concerns, and most people tend to blame rickshaws for this traffic jam. Rickshaws are three-wheeler vehicles which are used by the common people of our country for their daily transportation. According to me, or in my opinion, I think rickshaws should not be banned since they are the most important form of transportation in our economic lives and livelihood, and they are also a part of our cultural identity. Yes, তাহলে একটা standard introduction should be around 5 to 6 lines. ঠিক আছে, ক্লিয়ার কিভাবে একটা স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন লিখতে হয়? ওকে, তাইলে দ্যাট ইজ আওয়ার ইন্ট্রোডাকশন। কারো কোনো কোয়েশ্চেন এই ব্যাপারে? ওকে ফাইন, তাহলে লেটস মুভ অন টু দ্য বডি। ওকে, তাইলে বডি প্যারাগ্রাফ সবগুলার স্ট্রাকচারই সেম, আর একটা স্ট্যান্ডার্ড বডি প্যারাগ্রাফেও তিনটা কি এলিমেন্টস থাকবে। নাম্বার 1 is called a topic sentence. Number 2 is the explanation, আর নাম্বার 3 হচ্ছে এক্সাম্পল বা সিনারিও। ঠিক আছে, তাইলে একটা বডি প্যারাগ্রাফ একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু হবে, তারপর ওটাকে আমরা এক্সপ্লেইন করব, এন্ড দেন একটা এক্সাম্পল বা সিনারিও দিয়ে ক্লোজ করব। ওকে, রাইট রাইট, ওটাকে এক্সাম্পলিফাই করতে হবে। ঠিক আছে, ওকে, তাইলে লিখছেন সবাই? তাহলে লেটস টক অ্যাবাউট ইট। ওকে, তাইলে একটা বডি প্যারাগ্রাফে আমরা ঢুকবো, বা আমরা একটা বডি প্যারাগ্রাফকে শুরু করব উইথ আ টপিক সেন্টেন্স। তাহলে হোয়াট ইজ আ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটা লাইন যেটা এক্সামিনারকে জানাচ্ছে বা বুঝাচ্ছে এখন আমি কোন টপিকটা নিয়ে কথা বলবো, বা কোন আর্গুমেন্টটা আমি নিয়ে আসতেছি, মানে আর্গুমেন্টটাকে বা যুক্তিটাকে উত্থাপন করা যেটা। ঠিক আছে, তাহলে ধরেন আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফ আমি চিন্তা করে রাখছি আমি কোন আর্গুমেন্টটা নিয়ে কথা বলবো, ইকোনমিক আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, যে রিক্সা আমাদের জন্য কেন ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা আমি ইন্ট্রোডিউস করাবো এক্সামিনারকে টপিক সেন্টেন্সটার মাধ্যমে। ঠিক আছে, তাহলে নর্মালি আমরা লিখতে পারি যে রিক্সাস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ ট্রান্সপোর্টেশন ইন দ্য ইকোনমিক লাইফস এন্ড লিভলিহুড অফ আওয়ার কমন পিপল। এই যে আমরা ইকোনমিক আর্গুমেন্টটাতে ঢুকলাম, বা এক্সামিনারকে বললাম যে এই বডি প্যারাগ্রাফটা ইকোনমিক আর্গুমেন্ট নিয়ে কথা বলবে, এটাকেই বলা হচ্ছে টপিক সেন্টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? তাইলে এক্সামিনারদের ভাষায় টপিক সেন্টেন্সটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং অ্যান্ড আর্গুমেন্ট। ফ্ল্যাগ পোস্টিং অ্যান্ড আর্গুমেন্ট। ঠিক আছে, ফ্ল্যাগ পোস্টিং অ্যান্ড আর্গুমেন্ট।
তাহলে হোয়াট ডু উই মিন বাই ফ্ল্যাগ পোস্টিং? ফ্ল্যাগ পোস্টিং কথাটার মানে কি? ফ্ল্যাগ পোস্টিং মানে কি? ফ্ল্যাগ পোস্টিং মানে হচ্ছে ঝান্ডা গাড়া, মানে পতাকা গেড়ে দেওয়া। ওই যে কেউ যখন এভারেস্টের চূড়ায় উঠে বা মঙ্গল গ্রহে যায় তখন সে কি করে? ধরেন আমরা বাংলাদেশ থেকে গেছি, বাংলাদেশের পতাকা গেড়ে দিব না? ঠিক আছে, তাইলে এই যে আমি আর্গুমেন্টটাকে এখানে নিয়ে আসছি, যে বাংলাদেশ এখানে আসছিল বা ইকোনমিক আর্গুমেন্টটা এখানে আসছে, এইটাই হচ্ছে গিয়ে ফ্ল্যাগ পোস্টিং। ঠিক আছে, উইচ মিনস এক্সামিনারকে ক্লিয়ারলি বুঝাই দেওয়া যে এই বডি প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলবে। তাইলে থিসিস স্টেটমেন্টটা পুরো এসের জন্য যেই কাজটা করছে, টপিক সেন্টেন্সটা এই পার্টিকুলার বডি প্যারাগ্রাফের জন্য সেম কাজটা করবে। ঠিক আছে, আমার কথাটা কি ক্লিয়ার? তাইলে এক্সামিনারকে পরিচয় করাই দিবে আর্গুমেন্টটার সাথে, বা আর্গুমেন্টটাকে উত্থাপন করাই দিবে। ঠিক আছে, ক্লিয়ার? সো মাঝে মাঝে আপনারা আপনাদের মকের ফিডব্যাকের খাতার মধ্যে দেখবেন যে একটা কমেন্ট লেখা আছে, ল্যাক অফ ফ্ল্যাগ পোস্টিং। ঠিক আছে, হ্যাঁ, এটা লেখা থাকে না মাঝে মাঝে, যারা মক দিচ্ছেন তারা জানেন। তো এটার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে এক্সামিনার বুঝে নাই যে এই বডি প্যারাগ্রাফটা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছে। তার মানে আপনি অনেক কিছু একসাথে এটার মধ্যে গোলায় ফেলছেন। ঠিক আছে, বাট একটা পার্টিকুলার বডি প্যারাগ্রাফ একটা পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলতে হবে। ক্লিয়ার আমার কথাটা? ঠিক আছে, তাইলে এই যে টপিকের মধ্যে আমরা ঢুকলাম নর্মাল একটা সিম্পল লাইন দিয়ে বা টপিকটার সাথে পরিচয় করাই দিলাম এক্সামিনারকে, বা আর্গুমেন্টটাকে আমরা উত্থাপন করলাম, এটাই হচ্ছে আমার টপিক সেন্টেন্স। ঠিক আছে, এরপর আমরা এই জিনিসটাকে এক্সপ্লেইন করব। তাহলে আমরা বললাম যে আমাদের দেশের মানুষের জন্য ইকোনমিক্যালি রিক্সাটা ইম্পর্টেন্ট, তাহলে এখন এটাকে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, তাইলে এই এক্সপ্লেনেশনটা হচ্ছে গিয়ে কেন আমরা জিনিসটাকে নিয়ে আসছি বা কেন এই টপিকটা নিয়ে কথা বলছি, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। ঠিক আছে, আর্গুমেন্টটাকে আমাদের এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, এখন এই এক্সপ্লেনেশনটা চিন্তা করার জন্য একটা খুবই সিম্পল টেকনিক শিখাই দিচ্ছি, কারণ মাঝে মাঝে আর্গুমেন্টটা মাথায় আসে বাট এটার সাথে কি লিখবো বা ভিতরে কি লিখবো এই জিনিসটা মাথায় আসে না। ঠিক আছে, সো এটাকে চিন্তা করার জন্য, চিন্তাটা ত্বরান্বিত করার জন্য একটা সিম্পল টেকনিক শিখাই দিচ্ছি। যে কোনো আর্গুমেন্টকে, ধরেন আমরা ইকোনমিক আর্গুমেন্ট নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে, যে কোনো আর্গুমেন্টকে যখন আমরা এক্সপ্লেইন করতে যাব তখন আমরা ওইটাকে চিন্তা করব WH কোয়েশ্চেন্স দিয়ে। ঠিক আছে, ওয়াই, when, how, what, which, where, whom বা who। ঠিক আছে, এই তো 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এই WH কোয়েশ্চেন্স গুলো দিয়ে চিন্তা করলেই লিখার জিনিসের অভাব থাকবে না। ঠিক আছে, তাইলে রিক্সা আমাদের জন্য ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কখন ইম্পর্টেন্ট, কাদের জন্য ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট, এগুলাই তো আমরা বলবো এক্সপ্লেনেশনে। ক্লিয়ার তো ব্যাপারটা? ঠিক আছে, তাইলে WH কোয়েশ্চেন্স দিয়ে চিন্তা করলে আমাদের ইনাফ কন্টেন্ট হয়ে যাবে ওই আর্গুমেন্টটাকে এক্সপ্লেন করার জন্য। ঠিক আছে, ওকে, এখন প্রত্যেকটা WH কোয়েশ্চেন যে আমাদের টাচ করতে হবে এমনও কিন্তু না ব্যাপারটা, ইম্পর্টেন্ট যেগুলা ওগুলো নিয়ে কথা বলবো আমরা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করলাম? ধরেন টপিক সেন্টেন্স দিয়ে উঠাইলাম আর্গুমেন্টটাকে, যে রিক্সাস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ ট্রান্সপোর্টেশন ইন দ্য ইকোনমিক লাইফস এন্ড লিভলিহুড অফ আওয়ার কমন পিপল। এরপর এটাকে আমি এক্সপ্লেন করা শুরু করলাম। ওয়াই দিয়ে শুরু করি, কেন রিক্সাস আর চিপ, দে আর ইজিলি অ্যাভেলেবল, দে ক্যান টেক আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন আ ভেরি শর্ট টাইম উইথ আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি, বলে দিলাম। কেন বলে দিলাম। তারপরে বলি কাদের জন্য, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো দ্য পভার্টি লাইন, অ্যাজ আ রেজাল্ট দে ক্যানট অ্যাফোর্ড এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্টেশন এক্সেপ্ট রিক্সা। এই যে কাদের জন্য হয়ে গেল, এতটুকুই না, এর থেকে বেশি দরকার নেই। তাহলে কে, কেন আর কাদের জন্য এটা বললেই হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, সো এতগুলো WH কোয়েশ্চেন দিয়ে আই হোপ কন্টেন্ট জেনারেশনে কোনো প্রবলেম হওয়া উচিত না। ঠিক আছে, ক্লিয়ার না ব্যাপারটা? কিভাবে এক্সপ্লেন করবো জিনিসটাকে? তাহলে আমরা এক্সপ্লেন করলাম, এখন এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে ক্লোজ করব আর্গুমেন্টটাকে বা বডিটাকে। ঠিক আছে, তাহলে এক্সামিনাররা বলে রিয়েল লাইফ এক্সাম্পলস দেওয়া উচিত আমাদের। ঠিক আছে, আবার কোয়েশ্চেনের মধ্যে এটাও লেখা থাকে, মেনশন এনি রেলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইওর এক্সপিরিয়েন্স, মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে, মানে জীবন থেকে নেওয়া এক্সাম্পল, সোজা কথা। ঠিক আছে, সো ধরেন আমরা এটাকে একটা জীবন থেকে নেওয়া এক্সাম্পল দিয়ে এভাবে ক্লোজ করে দিতে পারি যে ফর এক্সাম্পল a student who gets a pocket money of 100 টাকা every day cannot think of affording any other form of transportation except rickshaws. So rickshaws are very important in the daily lives of our common people and they must not be banned. শেষ। ঠিক আছে, ক্লিয়ার? কিভাবে লিখবো? তাহলে এই এক্সাম্পল
কে এক্সামিনাররা বলে দ্য ফাইনাল নেইল ইন দ্য কফিন অফ দি আর্গুমেন্ট। মানে আপনি যদি একটা সলিড রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আর্গুমেন্টটাকে ক্লোজ করতে পারেন, বডিটাকে ক্লোজ করতে পারেন, তাহলে এই বডির বা এই আর্গুমেন্টের মানে লেজিটিমেসি নিয়ে বা এটার যুক্তিকতা নিয়ে এক্সামিনারের মনে আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ আপনি এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছেন যে আসলেই এটা হচ্ছে। আমার কথাটা কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দ্যাট ইজ হোয়াট উই কল অ্যান এক্সাম্পল। এখন হোয়াট ইজ সিনারিও, এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষার মধ্যে এমন হইতে পারে না যে আমাদের মাথায় একটা বডির জন্য বা একটা আর্গুমেন্টের জন্য কোনো এক্সাম্পল আসতেছে না, তখন আমরা যেটা করতে পারি, আমরা একটা এক্সাম্পল নিজে থেকে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা ক্রিয়েট করতে পারি বা একটা এক্সাম্পল আমরা বানাইতে পারি যেটাকে আমি আমার টপিকের সাথে রিলেট করতে পারি। যেমন ফর এক্সাম্পল ধরেন আমি যদি এই বডি প্যারাগ্রাফটাকে একটা সিনারিও দিয়ে ক্লোজ করি, শুরু থেকেই শুরু করি যে রিক্সাস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ ট্রান্সপোর্টেশন in the economic lives and livelihood of our common people. Rickshaws are cheap, they are easily available, they can take us from one place to another with a very small amount of money in a very short span of time. Most of the people of our country are poor, as a result they cannot afford any other form of transportation except rickshaws. Suppose a poor pregnant woman, ওটা তো পরে আসবো, এখন তো আমরা ইকোনমিক আর্গুমেন্ট লিখতেছি, ওটা তো এনভায়রনমেন্টাল আর্গুমেন্টে চলে গেছেন, ওটা আরেকটা বডি প্যারাগ্রাফে লিখবো না, সবই এটার মধ্যে লিখবো, তাহলে ফ্ল্যাগ পোস্টিং করলাম কেন, তাই না? তাহলে ওটাকে রাখতেছি আমরা আরেকটা বডি প্যারাগ্রাফের জন্য, এটা এখানে আমরা ইকোনমিকটা নিয়েই ডিল করতেছি। ওকে, আচ্ছা ফাইন। তাইলে যেটা বলতেছিলাম শুরু থেকে, রিক্সাস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ ট্রান্সপোর্টেশন ইন দ্য ইকোনমিক লাইফস এন্ড লিভলিহুড অফ আওয়ার কমন পিপল। এরপর এক্সপ্লেন করলাম রিক্সাস আর চিপ, দে আর ইজিলি অ্যাভেলেবল, দে ক্যান টেক আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি within a very short span of time. Most of the people of our country are poor, as a result they cannot afford any other form of transportation except rickshaws. এরপরে সিনারিওতে গেলাম, সাপোজ a poor pregnant woman needs to go to the hospital at a very late hour of night. Whether or not she finds any form of transportation, she will surely find a rickshaw to take her to the destination, and this might save the life of both the mother and the baby. From this we can understand how important rickshaws are in the daily life of our common people. তাহলে এই যে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইমাজিন করলাম বা ক্রিয়েট করলাম যে একটা গরিব প্রেগনেন্ট মহিলার যদি অনেক রাতের বেলা লেবার পেইন উঠে বা তার যদি ডেলিভারি টাইম হয়ে যায়, আর কোনো ট্রান্সপোর্টেশন সে পাক আর না পাক, তাকে হসপিটালে নেওয়ার জন্য রিক্সা ঠিকই পাবে। সো এটা থেকেই বোঝা যাচ্ছে যে রিক্সা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট বা আমাদের দেশের সাধারণ মানুষের লাইফে কতটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে সিনারিওর জিনিসটা কি? তাইলে we will close the argument or body paragraph with an example or scenario. We will try to. ঠিক আছে? তাইলে this is the structure of a body paragraph. টপিক সেন্টেন্স দিয়ে ঢুকবো, টপিকটাকে ইন্ট্রোডিউস করব, তারপর WH কোয়েশ্চেন দিয়ে চিন্তা করে ওটাকে এক্সপ্লেন করব, তারপর একটা এক্সাম্পল বা সিনারিও দিয়ে, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ওটাকে ক্লোজ করব। ঠিক আছে? ক্লিয়ার? সেম ভাবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। ঠিক আছে? তাহলে সেকেন্ড বডি প্যারাগ্রাফ আমাদের কালচারাল আর্গুমেন্ট ছিল। হ্যাঁ, সেম ভাবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ শুরু হবে যে rickshaws are not just important in our economic lives and livelihood, they are also a part of our cultural identity. হ্যাঁ, উঠাইলাম কালচারাল আর্গুমেন্টের কথা। তারপরে বলি কেন যে rickshaws have existed in our culture for hundreds of years. Rickshaw paint is a part and parcel of our culture nowadays. Whenever any foreigner comes to Bangladesh, they try to take a rickshaw ride because it makes them feel like a part of our culture. The biggest example of this would be the ICC Cricket World Cup opening ceremony, in which all the captains of the international cricket teams entered the field by a rickshaw. From this we can understand how important rickshaws are in our cultural life, and we want to preserve this for our future generations, so rickshaws should not be banned. শেষ সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এরপর আসতে থার্ড বডি প্যারাগ্রাফ সেম ভাবে যে rickshaws are not just important in our economic lives and livelihood, and they are not just a part of our cultural identity, they also play a huge role in protecting our environment. থার্ড বডি প্যারাগ্রাফে আমরা এনভায়রনমেন্টাল আর্গুমেন্টটা আনতেছি। ঠিক আছে? তারপরে আমরা বলি কেন এনভায়রনমেন্টের জন্য ইম্পর্টেন্ট। রিক্সাস ডু নট কজ এনি কাইন্ড অফ পলিউশন বিকজ দে ডু নট ইউজ এনি সর্ট অফ ফসিল ফুয়েলস। ঠিক আছে? এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্টেশন দ্যাট উই উড ইন্ট্রোডিউস instead of rickshaws would surely cause environmental pollution. As you already know, Dhaka is one of the most polluted cities in the world with the worst air quality. এটা তো আপনারা জানেন, রাইট? যে ঢাকার এয়ার কোয়ালিটি পৃথিবীর ওয়ার্স্ট। এটা তো জানেন যে আমরা একটা জিনিসের চ্যাম্পিয়ন, খারাপ, সবচেয়ে খারাপ জিনিসের চ্যাম্পিয়ন। ঠিক আছে? তাইলে
আমরা কম্পিট করি কাদের সাথে এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে? মানে খারাপের দিক দিয়ে কারা টপে আছে জানেন? বাংলাদেশ তো 1 নাম্বার, ঢাকা। এটা কিন্তু আপ ডাউন হয়, সবসময় ঢাকা 1 নাম্বার থাকে না। সেকেন্ড আর থার্ড না মুম্বাই না, দিল্লি। হ্যাঁ দিল্লি আছে, ইন্ডিয়ার ক্যাপিটাল। আর কোনটা আছে? বেইজিং আছে, চায়নার ক্যাপিটাল। ঠিক আছে? সো চিন্তা করে দেখেন যে এত বড় বড় দুইটা দেশ, শত শত কোটি মানুষের পপুলেশন তাদের, এত বড় বড় দুইটা রাজধানী, যেখানে এত বেশি ইন্ডাস্ট্রিজ আছে, এত বেশি মানে আরবানাইজেশন আছে, তাও ওদের সাথে আমাদের ঢাকা শহর কম্পিট করে পারে না। এর দূর একটা শহর, কতই বা মানুষ আছে আমাদের। ঠিক আছে? তার মানে চিন্তা করে দেখেন আমাদের মানে এয়ার কোয়ালিটির অবস্থা কত বেশি খারাপ। অ্যান্ড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ডক্টর, আমি তো রিসেন্টলি দেখতেছি, আগেও দেখতাম, এখনো দেখতেছি, আপনারা কি রিসেন্টলি খেয়াল করছেন যে মানুষের জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে? মানে থামেই না এই জিনিসটা, সিজনের উপরে এটা ডিপেন্ডই করে না। ঠিক আছে? এটা সব সময় হইতে থাকে। হ্যাঁ, কেন? বিকজ আমাদের এয়ার কোয়ালিটিটা এতই খারাপ যে মানে এই এয়ারের জন্যই আমাদের এই জ্বর ঠান্ডা কাশি হইতে থাকে। ঠিক আছে? দ্যাটস দ্য বিগেস্ট রিজন। সো যত তাড়াতাড়ি সম্ভব সবাই আইএলটিএস পরীক্ষা দিয়ে এই দেশ ছেড়ে ভাগি, কারণ কয়েকদিন পরে দেখা যাবে যে আমাদের বাচ্চা কাচ্চারা, আমরা তো বাইচে যাব, আমরা বুড়া টুরা বয়সে মারা যাবো হয়তো বা, বাট আমাদের বাচ্চা কাচ্চারা ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে খোলা শ্বাস নেই না, আমরা শ্বাস নিতে গিয়ে মরে গেছে। ঠিক আছে? আমাদের বাচ্চা কাচ্চাদের সাথে এটাই হবে। ঠিক আছে? সো তাড়াতাড়ি করে আমরা আইএলটিএস রাইটিং ক্লাস 2 এর স্ট্রাকচার শিখে তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে দেশ ত্যাগ করি। ঠিক আছে? 13 তারিখে কি হয় আল্লাহ জানে, আপনারা তো অলরেডি বলতেছিলেন। ঠিক আছে? যে ক্লাস হবে নাকি না দেখা যাক। ঠিক আছে? ওকে ফাইন। অলরাইট, সো দ্যাট ইজ হাউ উই উইল রাইট আ স্ট্যান্ডার্ড বডি প্যারাগ্রাফ। তাহলে ইকোনমিকটা বললাম, কালচারালটা বললাম, এনভায়রনমেন্টটা আমরা শেষ করি যেহেতু ধরছি যে রিক্সাস আর নট জাস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার ইকোনমিক্যাল কালচারাল লাইফ, দে আর অলসো আ পার্ট অফ আওয়ার, they also play a great role in protecting our environment. Rickshaws do not use any kind of fossil fuels. As a result, they do not cause any sorts of environmental pollution. They are completely run by the hard work and sweat of our common people. Dhaka is already, as you know, Dhaka is already one of the worst polluted cities in the world. Introducing any other form of transportation would surely be more detrimental for our environment, as they would use some kind of fossil fuel. Since rickshaws do not use any kind of fossil fuels, we need to preserve them even if we think about the environmental consequences. শেষ। ঠিক আছে? ক্লিয়ার? তাইলে 3টা বডি প্যারাগ্রাফ শেষ। ইকোনমিক একটা বললাম, কালচারাল একটা বললাম, এনভায়রনমেন্টাল একটা বললাম। ঠিক আছে? এই হইলো গিয়ে আমাদের বডি প্যারাগ্রাফ। ক্লিয়ার? তাইলে রাইট, মানে ইম্পর্টেন্স অনুসারে। ঠিক আছে? ক্লিয়ার? তাইলে বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবো? আচ্ছা, এখন আসেন, আমরা বলছি না কনক্লুশনে যাব না, এখনো একটু পরে যাব কনক্লুশনে। আমরা বলছি যে আমরা 3 থেকে 4টা বডি প্যারাগ্রাফ লিখবো। তাহলে 3টা তো লিখছি, 4 নাম্বারটা কিসের জন্য রাখছি? 4 নাম্বারটা তো একটা কাজ আছে। ঠিক আছে? ধরেন এখানে তো আমরা সিঙ্গেল সাইডের আর্গুমেন্টারিভ নিয়ে আলোচনা করতেছি, বাট ধরেন আমাদের যদি আসতো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, যেখানে আমি